আচ্ছা সবাই দেখেন, এখানে প্যারাগ্রাফ থেকে আমরা এই চারটা বিষয় আমি দেখাইছিলাম। আর রুল ভাই এটা আপনার মাইক্রোফোন অফ। আর এটা ছিল হচ্ছে স্পেসিং এর, হ্যাঁ, এটা ছিল স্পেসিং এর। তো আপনারা এই বিষয়টা গত এর আগের ক্লাসও দেখছেন। তো আলামিন ভাই জি অফ। বলেন। ভাই আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না আমরা। হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? জি ভাই এখন শুনতে পাচ্ছি। আচ্ছা জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। হীরা কি বলবো বলো। এটা কিছু বলবা? ওই যে বলতে চাচ্ছিলাম আর কি, আপনার কথা কিছু শোনা যাইতেছে না। আচ্ছা এখন শুনতেছো তো না? হ্যাঁ এখন শুনতেছি। আচ্ছা। হ্যাঁ, 7 জন আজকে, এত এত উপস্থিত ভালো, নাকি অন্য গ্রুপের লোকজন এসে বললো আবার? না। আচ্ছা আমরা দিলাম এখানে কুইক গ্রাউন্ড ফোর্স অফ জাম্পস ওভার দ্য লেজি ডগ। এখানে দেখছেন কি পরিমাণ স্পেসিং খাই, স্পেস নিছে ওরা, দেখছেন? জি প্রচুর জি স্পেস নিছে। জি। এর মূল কারণ কি আসলে দেখেন। এর মূল কারণ হচ্ছে আমি যখন এটাকে সিলেক্ট করছি সাথে আবার এইটাও নিয়ে নিছি, অর্থাৎ এই যে এইখানে যে আপনার এই ডগ, এই ডগের থেকে আমি বেশি নেওয়া হয়েছে আমার সিলেকশনটা। তারপরে হচ্ছে আমি আবার একটু নিচের দিকে দিয়ে দিছি, অর্থাৎ এই মাঝখানে যে এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপ সহ কপি হয়েছে। দেন আমি যখন পেস্ট কপি করছি, কপি হওয়ার পরে এই স্পেসটা সহ কপি হয়েছে। দেন আমি যখন পেস্ট করব তখন এই স্পেস সহ এখানে পেস্ট হচ্ছে, দেখেন। আচ্ছা এই হলো চারটা লাইন। আচ্ছা জি জি। এখন এমন করতেছে কেন আজকে পিসি, বুঝলাম না কিছু আমি আসলে। আচ্ছা দেখেন, এখন যদি আমি শুধু এই ডগ পর্যন্ত আমি শুধু কপি করি, নিচের স্পেস না, তাইলে দেখেন কি হয়। এন্টার দিলাম, দেখেন এইখানকার স্পেস আর এইখানকার স্পেস কিন্তু এক জিনিস না। আপনারা বিষয়টা কি ক্লিয়ারলি বুঝছেন? জি বুঝতে পারছি ভাই। আচ্ছা তাইলে অর্থাৎ সিলেকশনের সময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন নিচের দিকে নেমে না যায়। অর্থাৎ নিচের দিকে যদি সে যদি নেমে যায় তাহলে সে কপি করছে, এই স্পেসটাকে সে কপি করছে। অর্থাৎ এই স্পেসের কপির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই অনেক সময় দেখা যায় যে আপনার এতটুকু দরকার নাই, বাট আপনি কিন্তু কপি করছেন, কপি করে মাউসের দিকে নিচে চলে আসছে। আপনি কপি করছেন, আপনি পেস্ট করার পর আপনার বেশি চলে যাচ্ছে, বেশি চলে যাচ্ছে, বাট আপনি কিন্তু কন্ট্রোল করতে পারতেছেন না। তো এইটা হচ্ছে সিলেকশনের বড় একটা পার্ট, যেটা আমি এইখান থেকে দেখাবো, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট অল এর বিষয়টা থেকে। আর কার এত লাগবে? আচ্ছা এরপরে হচ্ছে এইখানে আমি সিলেক্ট করার পর আমি কপি পেস্ট করলাম অনেকগুলো লাইন। পেস্ট করার পর এখান থেকে আমি একটু সিলেক্ট করে দেখি কি হয় আসলে। অর্থাৎ যেটা আমি এর আগে দেখাইছিলাম এখান থেকে হচ্ছে আপনার প্যারাগ্রাফ থেকে, এই যে এখানে ওই দিন ক্লাসে যেটা দেখাইলাম ঠিক সেই জিনিসটাই, এই যে এখানে যেটা দেখানো হয়েছিল ঠিক সেই জিনিসটাই আসলে আপনাদের এই যে এইখানে। আচ্ছা, তো আশা করি যে এই সিরিয়ালের এই বিষয়গুলো বুঝতে পারছেন। আর এটা হচ্ছে থিম কালার, বাট এইটা থিম কালার হলে, বাট কন্ট্রোল কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল F2 দেন, এই কন্ট্রোল F2 দিলে যদি আপনার প্রিন্ট প্রিভিউতে না আসে তাহলে ধরে নেবেন এই থিম কালার আসলে কোনো কাজে আসবে না। একটু কন্ট্রোল F দিছি, আসুক, একটু ওয়েট করি। দেখেন আসছে না প্রিন্ট প্রিভিউতে, অর্থাৎ এটা কালারটা আসবে। এটা যদি আপনি একসাথে দিয়ে দিতে চান কালারটা আর কি। তো এখানে আরো কিছু কালার আছে,
এগুলো দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি এই বিষয়টা একটু দেখি, আমরা একটু টেবিলের বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব, তারপর হচ্ছে আপনার গ্রিড লাইনের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা অনেক সময় অনেক দরখাস্ত লিখি, দরখাস্ত শেষে একেবারে নিচের দিকে এসে আমরা কি করি, এখানে ধরুন লিখি হচ্ছে ডেট আর হচ্ছে সিগনেচার, SAGNE। ইন্টারনেটটা প্রচুর সমস্যা করতেছে। NATURE কি হলো ভাই? নেট কার ডিসকানেক্ট হয়ে গেছিল, নেট ডিসকানেক্ট হয়ে গেছিল ভাই। হঠাৎ করে চলে গেল ভাই। না না, আসলাম, এই যে নেট ডিসকানেক্ট হয়ে গেছিল ভাই, ও অসুবিধা নেই। প্রচুর সমস্যা হচ্ছে। আজকে ভিডিও রেকর্ড আছে, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, ডেট সিগনেচার, আমরা এখানে ডেট দিই, তারপর সিগনেচার দিই। এটাকে আমরা কি করি, কিবোর্ড থেকে এটাকে আমরা এইভাবে করে দিই, ট্যাব দিয়ে দিয়ে দিই, ঠিক আছে। এখন কথা জি। হচ্ছে এই ডেট এবং এই সিগনেচার কিন্তু সমান লাইনে হয় না। এই ডেট এবং সিগনেচার হয় একটু আগে পিছনে, অর্থাৎ উপরে নিচের থাকে। সিগনেচারটা যাবে উপরে হচ্ছে নিচে। উপরে, এখানে দেন আমার নাম লিখবো এখানে। ধরেন আপনি এখানে আজকের তারিখ দিলেন 25/4/2020। আচ্ছা, নাম দিবেন কি, ধরেন রুহুল আমিন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন আচ্ছা, এখন কোনো কারণে যদি এমন মনে হয় যে আমার এই ডেটটা আরেকটু নিচে নিতে হবে, তাহলে আমি কি করব, কিবোর্ড থেকে আমি এন্টার দিব। কিন্তু লক্ষ্য করার বিষয় এই যে যে আমি ডেটটা এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই রুহুল আমিনটাও কিন্তু আমার হচ্ছে এটা নিচে নেমে গেছে, বাট আমি কিন্তু চাচ্ছি না যে এটা নিচে নামুক। তা আপনি স্বাভাবিকভাবে কি করবেন, সেটাকে আবার উপরে ওঠানোর চেষ্টা করবেন। আবার আপনি সেটাকে এন্টার দিলেন, আবার সেটা নিচে নেমে গেছে, বা আবার আবার আপনি কি করবেন, এটাকে রুহুল আমিনটা কন্ট্রোল X দিবেন, তারপর আবার এটা এখানে পেস্ট করবেন, তারপর হচ্ছে আবার এটা এখান থেকে আবার ট্যাব দিলেন, ট্যাব দিয়ে এটাকে এই জায়গায় নিয়ে আসলেন। কিন্তু কোনো কারণে তো এমনও হইতে পারে যে আপনি এই জিনিসটা আবার একটু উপরে উঠাইতে পারে, বা এই জিনিসটা সমান সমান করতে হইতে পারে। এ কারণে আমরা দুইটা সিস্টেমে কাজ করব। এই সমস্যাগুলোর জন্য আমরা দুইটা সিস্টেমে কাজ করব। দুইটা সিস্টেম যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই, আমরা হচ্ছে এই একটা বক্স থাকবে, এই একটা বক্স থাকবে, আলাদা আলাদা দুইটা বক্সে আমরা কাজ করব, আলাদা আলাদা দুইটা বক্সে আমরা কাজ করব। দেন আপনি যদি আলাদা আলাদা বক্সে কাজ করেন, তাহলে যেটা হবে যে আপনি যে কোনো সময় যে কোনো ডেটাটা বা যে কন্টেন্টটা আপনি ইচ্ছা করলে নিচে উপরে আপনি নামাতে পারতেছেন। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমরা আসলে আরো ভালো বুঝতে পারবো। এই কারণে আমি এই পুরো জিনিসটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি দুইটা টেবিল নিলাম, টেবিল থেকে টেবিল কিভাবে নিয়েছি এটা পরে আমি দেখাবো। আচ্ছা, আপনি নিলেন হচ্ছে ডেট, ডেট আজকে তারিখ হচ্ছে 25/4/2020। এখানে হচ্ছে SIGNATURE, সিগনেচার রুহুল আমিন। একটা জিনিস দেখেন, আমি এটাকে সিলেক্ট করলাম, দ্যাট হচ্ছে সেন্টার করে দিলাম এটা এখান থেকে, অথবা আমি আরেকটু এটা এদিকে দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন দেখেন এই ডেট লেখাটা কিন্তু সিগনেচারের বরাবর। তো আমি যদি এখন এটাকে এন্টার দেই, এই এন্টার কিন্তু ওই ঘরের কোনো সিগনেচার বা রুহুল আমিনের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। আপনি আরো এন্টার দেন, আরো এন্টার দেন, না, ওই রুহুল আমিন যেখানে ছিল সেখানেই আছে, ওই রুহুল আমিন যেখানে ছিল সেখানেই আছে। আবার আপনি দেন, সেটা উপরেই থাকবে। আবার আপনি এটা নিচে নামান, ব্যাপারটা কি ক্লিয়ার? জি।
কেন ইম্পর্টেন্ট টেবিল নিয়ে এই ধরনের কাজ করা, অর্থাৎ দুইটা কলাম নিয়ে মাঝে মাঝে এই ধরনের হয় যে দুইটা ডেটা আলাদা আলাদা থাকবে, বাট হচ্ছে আপনি এটা যে কোনো সময় মুভ হইতে পারে, নিচে উপরে নামতে পারে। সেই ক্ষেত্রে আমরা নর্মালি হচ্ছে এটা বাংলা লেখার ক্ষেত্রে, তারপর হচ্ছে বাংলা দরখাস্ত লেখার ক্ষেত্রে তারিখ এবং হচ্ছে সিগনেচার, যদিও আপনি সিগনেচার তারিখ একসাথে বাম দিক থেকে দিয়ে দেন, বাট আমি বুঝাতে চাচ্ছি যদি কখনো যদি এই ধরনের ডেটা দরকার হয় তখনই আপনি ঠিকই কাজটা করবেন। এখন কথা হলো আপনি তো এই টেবিলটা দিলেন, বাট আপনি কন্ট্রোল F2 দিলে তো এটা প্রিন্ট করলে তো এই বক্সটা চলে আসবে। তো সিগনেচার এবং হচ্ছে এই ডেটের এই পয়েন্টটা কি আমরা কি এর সময় চাই কিনা, প্রিন্ট করার সময় চাই কিনা? কেউ কথা বলবে না, ঠিক আছে? আপনারা চান না, না চাই না চান ভাই। আপনাদের বিষয়। আচ্ছা, এটা প্রিন্ট করার সময় চান না, তাইলে এটাকে কি করতে হবে? এটাকে নো বর্ডার করে দিতে হবে। এটাকে সিলেক্ট করবেন, টেবিলটাকে সিলেক্ট করবেন, তারপর এই মেনুটা দেখানোর জন্য আমাকে এতগুলো জিনিস দেখাইতে হলো। এরপর আপনি এই টেবিলের এখানে ক্লিক করেন, দেখেন এখানে টেবিলের সব সিস্টেম দেওয়া আছে, অল বর্ডার, মানে টেবিলের যতগুলো বর্ডার থাকবে সে দেখাবে। আর এটা হচ্ছে আউটসাইড বর্ডার। আপনি যদি আউটসাইড বর্ডার দিই, কন্ট্রোল F2 দেই, দেখেন শুধু মাঝখানের দাগটা থাকবে আর হচ্ছে চতুর্দিকে যে বর্ডারটা ওটা থাকবে না। আচ্ছা, আবার আমি যদি এখানে সিলেক্ট করি, এখানে আসেন, অল হচ্ছে শুধু ইনসাইড বর্ডার দেন। আজকে কম্পিউটার এবং সফটওয়্যার দুটোই খুব ঝামেলা করতেছে। অর্থাৎ আপনাদের কম্পিউটার আপনি প্র্যাকটিস করবেন তাহলে আসলে ঠিকমতো কাজ করবে, কারণ আমার এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে। আশা করি এখন হবে। ওই সময় সবগুলো মার্ক করা ছিল লেফট বর্ডার। হ্যাঁ, এখন সবগুলো কাজ করতেছে। লেফট বর্ডার মানে হচ্ছে শুধু লেফট বর্ডারটা আছে। আচ্ছা, তারপরে আপনি চাচ্ছেন কি? আপনি চাচ্ছেন যে আপনি শুধু দিবেন হচ্ছে আউটসাইড। ভাই হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন বলেন। আমি আউটসাইড বর্ডার দিছি পরে তা আমার এই অপশনটা চইলা বুঝি নাই আপনার কথাটা। আমি এখনো ঠিকমতো। আউটসাইড বর্ডার দেওয়ার পরে আমার স্পিকার আউটসাইড বর্ডার সিগনেচারটা আউটসাইড যে বর্ডার। এই টেবিলের মধ্যে হ্যাঁ বলেন। যে আমি সেম একটা পেজ তৈরি করছিলাম, হ্যাঁ, আমি আউটসাইড বর্ডার দেওয়ার পরে আমার এটা ক্লিপবোর্ডে চলে গেছে পেজটা থেকে। এটা আমি প্রবলেমটা আবার আমি যেভাবে দেখাইছি প্র্যাকটিস করেন, এরকম হবে না। হ্যাঁ, আর নো বর্ডার হচ্ছে কোনো দিকে সে বর্ডার থাকবে না, বাট আমার সিস্টেমটা থেকে যাবে এই বর্ডারটা, মানে এইখানে আপনার এই আলাদা আলাদা থাকবে, বাট এটা প্রিন্টের সময় এটা আসবে না। এই যে দেখেন কন্ট্রোল পি দিলাম, এখানে কিন্তু নাই, বাট আমি কিন্তু এই ফ্যাসিলিটিটা কিন্তু আমি নিতে পারতেছি। কেন এই বর্ডার নো বর্ডার ইউজ করতে হয় আপনি কি মোটামুটি কি এখন বুঝছেন? জি। আচ্ছা জি ভাই, আচ্ছা, টেবিলের বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ, সো এখান থেকে দেখে নেবেন। আর আরেকটা হচ্ছে বর্ডার এন্ড শেডিং। আমি যদি এখানে লিখি ওয়েব আইটি একাডেমি, আমি এটা লিখলাম, দেখেন আমি এটাকে সিলেক্ট করি। হ্যাঁ, এটা ড্র টেবিল, আমরা ড্র টেবিলের দিকে না গেলাম, আপাতত টেবিলের ফাংশন আমরা ইনসার্টে দেখব। এইটা হচ্ছে বর্ডার। হ্যাঁ, আপনি বক্স দিতে পারেন, দেখেন বক্স আসছে। আচ্ছা, তারপর আবার আপনি কি দিতে পারেন, দেখেন এখানে অনেকগুলো 3D বক্স, কাস্টম বক্স, অনেক কিছুই আছে। আপনি কাস্টম বক্সে অনেক কিছু দিতে পারবেন। তো এগুলা একটু প্র্যাকটিসের বিষয়, আপনারা প্র্যাকটিস না করলে এগুলো বুঝতে পারবেন না। আমি যেই জিনিসটা দেখাবো আমি সেই দিকে চলে যাই। আসলে শেডিং এর দিকে আসলাম। ফিল কালার, আমি তিনটা কালারের কথা ওইদিন বলছিলাম, লাইন কালার, ফন্ট কালার, ফিল কালার। এটা হচ্ছে ফিল কালার, শেডিংটা ফিল কালার। ব্ল্যাক দেন, এই যে দেখেন ওয়েব আইটি একাডেমি কিন্তু চলে আসছে, কিন্তু সিলেকশনের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। ওয়েব আইটি একাডেমি সিলেক্ট করার পর আমি দেখেন এই একাডেমি থেকে একটু বেশি সিলেক্ট করা আছে আমার। একটু বেশি সিলেক্ট করার থাকার কারণে আমি যখন এখানে ক্লিক করে আমি যখন শেডিং দিব, দেখেন কি হয় আসলে।
কিছু বুঝলেন? এই করে যে ফাসাল। বুঝি নাই ভাই, আরেকবার। আপনি চাচ্ছেন শুধু ওয়েব আইটি একাডেমিটাকে শেডিং দিতেন, মানে হচ্ছে কালার করবেন আপনি, ওকে, ফিল কালার দিবেন। জি জি। আচ্ছা, আপনি এটা এখান থেকেও দিতে পারেন। দেখেন এটা এখান থেকে দিলে যেটা হয়, আবার ম্যানুয়ালি ফন্টের কালার চেঞ্জ করতে হয়। তো ফন্টের কালার একটা সমস্যা। তো আপনি এটাই সিলেক্ট করলেন। আমি দেখেন সিলেক্ট করার সময় শুধু একাডেমি পর্যন্ত সিলেক্ট করছি, দেন হচ্ছে শেডিং কালার দিলাম। শেডিং কালার থেকে আমি ব্ল্যাক দিলাম। আমার ফন্ট কালার কিন্তু অটো সাদা হয়ে গেছে, রাইট? জি এবং এইটার সাথে এই শেডিং এর কালার দেওয়ার পার্থক্য বুঝছেন? ভাই শেডিং কালারটা কিভাবে দিলেন একটু দেখাবেন? আপনি কি দেখতেছেন এখান থেকে? স্ক্রিনটা কি দেখতেছেন আপনি? হ্যাঁ জি দেখতে ভাই, পাচ্ছি। দেখতেছি। এই যে এখান থেকে আপনি এখান থেকে এই যে বর্ডার এন্ড শেডিং এ যাবেন। বর্ডার এন্ড শেডিং থেকে দেন শেডিং থেকে এই কালারের জায়গায় নো কালার দিবেন। আপনারা যদি কেউ মোবাইলে ক্লাস করে থাকেন তাহলে মোবাইলে ফেসবুকে চ্যাট করেন না কাইন্ডলি প্লিজ। আপনারা আমার ক্লাসটার দিকে কনসেন্ট্রেশন দিন। আচ্ছা, এখন এখন বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো, এখন কথা হলো আমি এটাকে সিলেক্ট করলাম, সেম জিনিসটাই আমি আবার শেডিং থেকে কালার থেকে ব্ল্যাক কালার দিলাম। এখন পুরোটা আসছে কেন? বুঝিয়ে দেন ভাই কেন আসছে। আইডিয়া করেন একটু না, একই তো জিনিস আমি বললাম, মানে একই জিনিস দেখাইলাম, একই সবকিছু, একটু মার্কটা মনে হয় একটু বেশি করছেন মনে হয়। হৃদয় ভাই পারফেক্ট ধরতে পারছে। মার্কটা আমি একটু বেশি করছি, কন্ট্রোল জেড দিয়ে ফিরে গেলাম। আমি যদি এই যে এম ওয়াই পর্যন্ত আমি সিলেক্ট করি, তাহলে আমি শেডিং কালার দিলে আমার শুধু এতটুকু আসবে। বাট আমি যদি একটু বেশি সিলেক্ট করি, তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পুরোটাতে চলে আসবে। এখন কথা হইলো আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কেমন চান। এখন আপনি চাচ্ছেন যে পুরোটার মধ্যে হোক, তখন আপনি সিলেক্ট করছেন এরকম, তখন কিন্তু হবে না। আবার আপনি চাচ্ছেন শুধুমাত্র এতটুকু হোক, তখন আপনি বেশি করে ফেলছেন, তখনও কিন্তু হবে না। আমি বুঝাতে পারছি বিষয়টা? জি জি জি। আচ্ছা, তো এই কারণে এই শেডিং থেকে আপনারা এই বিষয়টা দিয়ে নেবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় এরকম অনেক হয় যে যেখানে আমরা হচ্ছে পেজ বর্ডার ইউজ করি। পেজ বর্ডারটা অনেক সময়, আমি কিন্তু 10 মিনিট পরে লগ আউট হয়ে যাব, সো একটু আপনারা থাকেন। বর্ডার এন্ড শেডিং থেকে আমরা অনেক সময় দেখবেন যে বিভিন্ন পেপারের মধ্যে একটা নোটিশ বা কোনো একটা কিছু বর্ডার করে দেয়, তো সেটা আপনারা কিন্তু বর্ডার এন্ড শেডিং থেকে নিতে পারেন। পেজ বর্ডারে আসেন, এই আর্টের এখানে আসবেন, আর্টের এখানে এসে আপনার হচ্ছে নানে আসেন। এই যে এখানে বিভিন্ন হচ্ছে আপনার পেজ বর্ডার আছে, এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি বর্ডারটা দিয়ে নেবেন। এই বর্ডারগুলো দেখছেন না বিভিন্ন পেপারে বা বিভিন্ন প্রিন্টে প্রিন্ট করার পরে, আপনারা দেখছেন না? জি ভাই আমি দেখছি। জি দেখছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই গাছগুলারে, এই ট্রিগুলারে আপনি উপরে নিচে নিবেন কিভাবে? উপরে নিচে নেওয়ার জন্য আসতে হবে আপনাকে এই যে বর্ডার থেকে, এই যে এটা তো সিলেক্ট করলেন, সরি পেজ বর্ডার থেকে হচ্ছে এই যে অপশন, এই অপশন থেকে আসতে হবে আপনার এখানে 24 পিটি আছে, তো আপনি ধরেন এখানে 15 পিটি দেন। টপে 15 পিটি দিয়ে দেখেন কমে না বাড়ে? কম দিলে বাড়ে, খেয়াল করছেন? মানে হচ্ছে যত কম দিবেন সেটা তত উপরে উঠবে। পেজ বর্ডার আবার যাই, 15 ছিল, আমি এখানে 5 দিয়ে দিই, উপরে উঠছে না? জি ভাই। আচ্ছা, পেজ বর্ডার আসি, আবার যদি আমি এটা একবারে মার্জিনের কাছাকাছি নিয়ে আসতে চাই, তাহলে 30 দিয়ে দিই এখানে। 30। অর্থাৎ এটা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো ভাই বর্ডারের বিষয়টা আমি বুঝি নাই।
একবারই বুঝো নাই? হ্যাঁ বুঝি নাই ভাই, মানে আপনি মার্জিনের বাইরে কি করলেন আমি এটা বুঝি নাই। মানে বর্ডার কিভাবে দেয় এটা তো বুঝছো? নেটে একটু মানে নেটে একটু সমস্যা করতেছিল, তখন আমি পুরাটা ইয়া দেখতে পাইনি। আচ্ছা মানে এখন তো বর্ডারটা দেখতেছো, তো এখন তো বর্ডার দেখতেছো। হ্যাঁ বর্ডার দেখতেছি। আচ্ছা এই বর্ডারটা দিতে হইলে যাইতে হবে তোমাকে বর্ডার এন্ড শেডিং। এটা হচ্ছে হোম মেনু, আচ্ছা প্যারাগ্রাফ, গ্রুপ মেনু থেকে এই কর্নারে ক্লিক করলে, সরি এই ইয়েতে ক্লিক করলে উপরে এই যে এখানে বর্ডার এন্ড শেডিং, অথবা তুমি এইখান থেকে ক্লিক করে এই যে বর্ডার এন্ড শেডিং এ পাবা। বর্ডার এন্ড শেডিং থেকে হুম পেজ বর্ডার, পেজ বর্ডার থেকে হচ্ছে এইখান থেকে তুমি তোমার ডিজাইনটাকে চুজ করবা, দেন এটার মার্জিনটা দিবা হচ্ছে এইখান থেকে। ক্লিয়ার? ভাই মার্জিনটা কোথা থেকে দিব? এই বর্ডারে মার্জিন দিবা হচ্ছে যে ডান পাশে অপশন আছে দেখো। অপশনে? হ্যাঁ অপশন থেকে আচ্ছা ক্লিক করো, এখানে যত বেশি দিবা এখানে দিলেই বুঝতে পারবা যে আসলে তোমাকে কি করতে হবে। আচ্ছা আর অ্যাপ্লাই টু হুল ডকুমেন্ট, এটা হুল ডকুমেন্টে দেওয়া আছে। হুল ডকুমেন্ট বলতে এই ডকুমেন্ট 1 এর আন্ডারে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজের মধ্যে এটা চলে যাবে। তো আমরা যদি এরকম চাই যে নো নট অনলি ওয়ান পেজ, এটা ডিপেন্ড করে আসলে কন্টেন্ট কিরকম আছে, যেহেতু অলরেডি আমি দিয়ে ফেলছি এটা। দিস সেকশন ফার্স্ট পেজ অনলি। আচ্ছা এমন হয় না যে আমার শুধু ফার্স্ট পেজে এইটা দরকার, অর্থাৎ হচ্ছে কভার পেজ বা এই ধরনের একটা পেজ আমার দরকার, বাকি পেজগুলো তো আমার এটা দরকার নাই, এমন হয় না? হুম সেই হুম ক্ষেত্রে হুম হুম সেই ক্ষেত্রে জাস্ট একটা পেজে দিবা। আর এটা ডিপেন্ড করে তোমার রিকোয়ারমেন্টের উপরে, তুমি কোন কতগুলো পেজে চাচ্ছ তুমি। যে অ্যাপ্লাই টু দিস সেকশন অল এক্সপেক্ট দ্য ফার্স্ট পেজ, হ্যাঁ মানে প্রত্যেক ডকুমেন্টের ফার্স্ট পেজে আর কি, এটা অল এক্সপেক্ট ফার্স্ট পেজ। তুমি এইখান থেকে হুল ডকুমেন্ট আর ফার্স্ট পেজ অনলি এই দুইটা ব্যবহার করাটাই উত্তম। তো আশা করি যে এই বিষয়টা পেজ বর্ডার শুধু বর্ডারটা তো আমি বুঝাইলামই। আপনি একটা লেখা লেখছেন, সেই লেখার বর্ডারটা আপনি আপনার মতো করে এখান থেকে দিতে পারেন। যেমন ধরেন আমি সেখানে লিখলাম আর মাউস দিয়ে সিলেকশনটা আমি আসলে কম পারি, সত্যি কথা যেটা। আর মাউস দিয়ে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ঠিকমতো চালাতে পারি না, আমার কিবোর্ডে অভ্যাস বেশি আসলে। আচ্ছা তো আমি এখান থেকে এই যে বর্ডার থেকে ধরেন আমি এখান থেকে একটা স্টাইল নিলাম এবং এখান থেকে একটা কালার দিলাম। আপনারা সবাই আছেন তো ভাই না? আপনারা সবাই আছেন তো না? জি ভাই আছি। আচ্ছা আমি নেট থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো যাই হোক, তো এই শুধু বর্ডারের এইখানে হচ্ছে এই শুধু বর্ডার থেকে আপনি এখানে হচ্ছে আপনি এই স্টাইলগুলো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি দিবেন, আপনি কালার দিতে পারবেন, আপনি কতটুকু মোটা চিকন দিবেন এটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে আপনি এখান থেকে একটা ওকে দিবেন, এই যে হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে বর্ডার, পেজ বর্ডার বুঝাইলাম, পেজ বর্ডারটা আসলে কি কিভাবে কাজ করতেছে। আর হচ্ছে শেডিংটা, শেডিং এর এখানে তাহলে এই একটা পেজ বর্ডারের তিনটা পয়েন্ট আমি ক্লিয়ার করে বুঝাইতে পারছি। ভাই হ্যাঁ বলো। পেজ বর্ডার আর ওয়েব একাডেমির চারদিকে যে বর্ডার, এটা তো দুটো ডিফারেন্ট ফাংশন, তাই তাই না? হ্যাঁ অবশ্যই, এটা তো পেজ বর্ডার, এটা হচ্ছে পেজ বর্ডার আর এটা হচ্ছে কন্টেন্ট বা টেক্সট বর্ডার। এটা হচ্ছে শুধু বর্ডার আর এটা হচ্ছে পেজ বর্ডার, ঠিক আছে?
তাহলে আশা করি এই জিনিসটা বুঝাতে পারছি। আচ্ছা, এইখানে হচ্ছে এটা ইংরেজির বেলায় আসলে কাজ করে। এটা হচ্ছে ইংরেজি আর হচ্ছে ইয়ের বিষয় আমি দেখাই একটু। 5, 5, 6, ইমরানের নাম্বারটা ওই টেলিটকের নাম্বার থেকে বের করে ফোন দাও তো। আচ্ছা, আপনারা কি সবাই দেখতেছেন না, কথা শুনতেছেন তো? না, আমার আসলে প্রচুর নেট ডিস্টার্ব করতেছে। আমি মোবাইলের জি নেট দিয়ে ভাই আসলে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি। গত 3 দিন যাবত আমার এখানে নেট নেই। পেজের ভিতরে মেবি পেজ মার্জিন আর বাইরেরটা বর্ডার। হ্যাঁ, পেজের বর্ডারটা তো আলাদা আলাদা করে দেওয়া আছে, যেটা আপনি ওইটা আলাদা করে নেবেন। হ্যাঁ, এটা পেজের যে বর্ডারটা, এটা মার্জিনটা অপশনের মধ্যে। আচ্ছা, এখন আসি, এটা একটু আমি আরেক সবার শেষের দিকে দেখাবো, একটু নোট রাখেন। আর শর্ট করা হচ্ছে আপনার মানে ক্রমানুসারে আমরা বলি না, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। আপনি যদি এটা যদি সিলেক্ট করি, তাহলে আপনি দেখেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং নাম্বার। আচ্ছা, বুঝতে পারছেন কি করছে এটা? বুঝলে বুঝেন, না বুঝলে নাই। অর্থাৎ এটা আমি সিলেক্ট করার পর সর্টিং করা, অর্থাৎ এরকম অনেক সময় হয় যে আমরা এমন অনেকগুলো ডাটা উঠাইছি যে ডাটাগুলো হচ্ছে ক্রমানুসারে সাজাইতে চাই। অনেকে বলে না যে ক্রমানুসারে সাজাই, তাহলে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়। তাহলে আমি জি যদি জি সিলেক্ট করি, আমি যদি ডিসেন্ডিং করি, তাহলে হচ্ছে বড় থেকে ছোট আসবে। বড় সবার বড় 10, তারপর 6, তারপর 5, তারপর 4, তারপর 1। আবার আমি যদি চাই যে না, এটাকে আমি আসলে হচ্ছে অ্যাসেন্ডিং করব, ছোট থেকে বড় করব, আপনি করতে পারবেন। আচ্ছা, আর এইটা হচ্ছে কিছু কিছু জায়গায় আপনার ট্যাবটা হচ্ছে কাজ করে না, সেই জায়গায় হচ্ছে আপনার এইটা দিয়ে আপনি রাইট সাইডে আপনি নিতে পারেন। যেমন হ্যাঁ,
আচ্ছা সবাই আসছেন তো মোটামুটি, না? আমি আসলে লগ আউট হয়ে গেছিলাম, 40 মিনিট শেষ হয়ে গেছে। আর ওকে ভাই, এই নো প্রবলেম। জুমটা এই এই জুমটা হচ্ছে পেইড ভার্সন, হচ্ছে 1 মাসের জন্য $16 পড়বে। ওইটা দিলে আসলে এটা কমপ্লিট হবে। তো আমার এই 4-5 জন নিয়ে একটা হোস্টিং টাইম করে $15 দেওয়াটা এটা আসলে আমার জন্য বেমানান আমি মনে করতেছি। আচ্ছা যাই হোক, তো আমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা মেবি বুঝাতে পারছি, সর্টিংটা বুঝাতে পারছি মেবি, না? আচ্ছা এরপর হ্যাঁ হচ্ছে ভাই, এরপর হচ্ছে আস্তে কথা ফোনটা অফ। আমি মুট করে দিয়েছি। আচ্ছা ইনক্রিজেন্ট ডিক্রিজ, এটা আবার হচ্ছে লেফট সাইড রাইট সাইডের দিকে ট্যাবের মতো ঠিকমতো কাজ করে। এটা আমি প্র্যাকটিক্যালি আরো দেখাবো। আমি কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট ইমেইল করব। আমি আপনাদেরকে আগে টুলসগুলো দেখাই, তারপর আপনাদেরকে ডকুমেন্টগুলো আমি ইমেইল করলে আপনারা ওই ডেট লাইনটা ডকুমেন্ট করে করে পিডিএফ করে সেভ করে দিবেন, হ্যাঁ? আচ্ছা আর এটা হচ্ছে নাম্বারিং করা। হ্যাঁ, যেমন ধরেন আপনি কোনো কিছু লিখতেছেন, আপনি ধরেন লিখলেন হ্যালো, আর ধরেন হচ্ছে উম, রহিম আবুল জব্বার কুদ্দুস, আপনি সেটাকে একটা নাম্বারিং করতে যাচ্ছেন, তাহলে নাম্বারিং করে দেন এখান থেকে। অটোমেটিকলি আপনি যা লিখবেন লিখে এন্টার দিবেন, অটো নাম্বারিং আসবে। যা লিখবেন অটো নাম্বারিং আসবে, যা লিখবেন অটো নাম্বারিং আসবে। অর্থাৎ অটো নাম্বারিং করার জন্য এটা, আপনি যদি নাম্বারিং ছাড়া আপনি বোল্ট অন্যান্য কোনো কিছু দিতে চান, আপনি রোমান সংখ্যা দিতে চান, তাহলে এই যে এখান থেকে এই ডিজাইনগুলো আপনি চুজ করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা এরপর আসেন হচ্ছে বোল্টস এন্ড নাম্বারিং, মানে বুলেটের কি এখানে কিছু বিষয় আছে যে আপনি বিভিন্ন চিহ্ন যদি সিম্বল যদি দিতে চান, তাহলে আপনি সিম্বলগুলো আপনি ইউজ করবেন। হ্যাঁ হীরা বলো। ভাই একটা কোশ্চেন ছিল, এই যে যে নাম্বারিংটা দেখাইলেন হুম 1 2 3 বা রোমান অক্ষরে যে নাম্বারিং সিস্টেমটা দেখাইলেন, সেই নাম্বারিং সিস্টেমে আমাদের কাজের সময় এরকম অনেক সময় পরে মানে সাবসেকশন করতে হয়, হুম লাইক 1 2 3 4 5 6 7 8 এর আন্ডারে আমি কাজটা করলাম, হুম করার পরে একের আন্ডারে আমার এরকম থাকে 1.2, আবার ধরেন 1.2 এর আন্ডারে আমার সাবসেকশন থাকে এরকম 1.2.1, কোনো সমস্যা নেই। 1.2.2। তো সেই সাবসেকশনটা আমি কিভাবে, এই জিনিসটা নিয়ে আমি খুব প্রবলেমের মধ্যে পড়ি, সেটা আমি অটোমেটিক্যালি করতে সিম্পল পারি কোনো না, তখন ব্যাপার। আমার পেজ তোমার 1 নাম্বার পয়েন্টে কি হবে বলো? একটা হেডিং থাকলো হ্যাঁ লাইক কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল, ওকে। হ্যাঁ, আচ্ছা তারপরে তোমার কোয়ালিটি কন্ট্রোলের আন্ডারে কি হবে? 1.2 ধরেন মেথড ভ্যালিডেশন। মেথড ভ্যালিডেশন, না? হ্যাঁ, মেথড ভ্যালিডেশন এটা হলো 1.1 এরকম। হলো 1.1। হ্যাঁ, আচ্ছা তুমি সাব যদি দিতে চাও তাহলে তোমার টেবিল নিয়ে করাটা একটু হ্যাঁ, বেটার, হ্যাঁ? এইভাবে হবে, এইভাবে এইভাবে। হ্যাঁ। তারপরে ধরেন আবার 1.1 এর আন্ডারে সাবসেকশন থাকে 1.1 লাইক আমার কাজ করতে গেলে অনেক ডকুমেন্ট প্রিপারেশন করতে হয়, সেই ক্ষেত্রে আমার এই ধরনের অনেক সাবসেকশন থাকে, এই যেরকম। তখন দেখা যায় যে আমি হ্যাঁ সাবসেকশন গুলো অটোমেটিকই চলে আসে, হুম 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 মানে একটা দিলে তারপর আবার সাবসেকশন শেষ হওয়ার পর আমি যখন আবার 2 আরেকটা সেকশন শুরু করব, হুম। তখন আবার সেটা অটোমেটিক 2 চলে আসে, বাট আমি এই অটোমেটিক জেনারেশনটা কিভাবে করব? এই সাবসেকশনটা তোমার হচ্ছে 16 এ খুব সুন্দর করে হয়, 7 এ একটু ঝামেলা আছে। 7 এ তুমি এটা করতে পারবে না যেমন না, বাট এটা এক্সপার্টরা ইজিলি করতে পারবে। তোমার একটু সময় লাগবে বিষয়টাতে, হ্যাঁ? আমি তোমারে এটা আমি দেখাই দিব না পরে পার্সোনালি, হ্যাঁ? ঠিক আছে। সাবসেকশন তুমি করতে পারবে না কিন্তু বিষয়টা এমন না, অবশ্যই করতে পারবা। ঠিক আছে? হুম হুম। আচ্ছা তো আমরা ভাই 10 এ হয় না? 10 এ একটু, 10 এও মানে আপডেটটা সফটওয়্যারটা আপডেট হয় কেন? একটা জিনিস 7 এ নাই সেটা 10 এ আসছে, 10 এ নাই আবার 11 এ 13 এ আসছে, 13 এ নাই 16 এ আসছে, এরকমের আর কি, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা তো এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার হইছে? হুম হুম। আচ্ছা
আচ্ছা আমাকে হৃদয় ভাই বলেন যে সর্টিং বলতে কি বুঝছেন আপনি? হৃদয় ভাই আপনার মায়ে কথা বলতেছে না। আচ্ছা রেদওয়ান ভাই আপনি বলেন সর্টিং বলতে কি বুঝছেন? হোয়াট ইজ সর্টিং? রেদওয়ান ভাই শুনতে পাচ্ছেন? কে উত্তর দিবে না? আপনারা আমাকে যেমন চাকা রাখবেন আপনারা ক্লাস থেকে ওরকমই পাবেন, ঠিক আছে? মানে সেটাই তো কি মানে সর্টিং জিনিসটা আসলে কি? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তো বুঝলাম, মানে সেটা কি আসলে? অর্গানাইজ করা। যেমন আম, সেটা হচ্ছে যেমন আমার একটা ডকুমেন্ট বা ডেটা, সেটা হচ্ছে আমার মানে আমি র্যান্ডমলি সেটা লিখে রাখছি, হুম, তখন সেটাকে তার অর্গানাইজড ওয়েতে তাকে গুছানোটাই হচ্ছে যে সর্টিং। লাইক আমি যদি যে যে নাম্বার গুলো আছে সেই নাম্বার গুলো যদি এলোমেলো ভাবে লেখা থাকে, তার তো একটা ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং নাম্বার হিসেবে তাকে যে সাজানোটা সেটা আমি সর্টিং এর মাধ্যমে করতে পারি। গুড। বা যদি লেটারের ক্ষেত্রে বলি, লেটারের ক্ষেত্রে হচ্ছে যে লেটার গুলা যে সিনক্রোনাইজেশনে তারা আছে, সেই লেটার গুলাকে যদি র্যান্ডমলি লেখা থাকে, সেই লেটারের সিনক্রোনাইজেশন অনুযায়ী যদি আমি একটা কোনো ডকুমেন্টকে সাজাতে চাই, সেটা আমি সর্টিং এর মাধ্যমে করতে পারি। এক্স্যাক্টলি বুঝতে পারছি। তাহলে এই বিষয়টা আমার মনে হয় যে হোম মেনুর ক্লিপবোর্ড ফন্ট প্যারাগ্রাফ টোটালি কমপ্লিট করাতে পারছি উইদাউট এই যে এইটা এটা শো হাইড, কোন জায়গায় আসলে ট্যাব ইউজ করা হয়েছে, কোন জায়গায় আসলে স্পেস ইউজ করা হয়েছে, কোন জায়গায় হচ্ছে তোমার মানে ধাক্কা দিয়ে নেওয়া হয়েছে, এটা আসলে এটা সিলেক্ট করে এটা দিলেই বোঝা যায়। অনেক সময় ডকুমেন্টের এমন হয় যে আমি কোন জায়গায় এন্টার করছি আর কোন জায়গায় আমরা স্পেস দিছি এগুলো আসলে আমরা ধরতে পারি না। তখন আমরা এটা সিলেক্ট করে দেন বুঝতে পারি যে আসলে কোন জায়গায় সে স্পেস ইউজ করছে, কোন জায়গায় এন্টার ইউজ করছে। হ্যাঁ এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের, এটা নিয়ে শুধু একটা ক্লাস নিতে হবে। তবে এটা প্রবলেমে কেউ না পড়লে এই ধরনের এটা আসলে দরকার হয় না। আচ্ছা আচ্ছা। তাইলে আমরা হচ্ছে হোম মেনু প্রায় মোটামুটি শেষ। স্টাইল বিষয়টা তো আমি এর আগে বুঝাইছি যে নর্মাল এবং নো স্পেস এর মধ্যে পার্থক্যটা কি। আশা করি যে সবার এখনো মনে আছে। যদি সবার এখনো মনে না থাকে তাহলে আসলে আমার কিছু করার নাই, কারণ আমি এর আগেও বলছি যে এই বিষয়টা কি একটু বলেন, না বুঝলে আমাকে বলেন। আচ্ছা আমরা আসবো হচ্ছে ফাইন্ড রিপ্লেস গো টু এখানে আছে, আর হচ্ছে সিলেক্টের এই বিষয়টা। আচ্ছা আচ্ছা ফাইন্ডের বিষয়টা হলো রেদওয়ান ভাইকে ওনার অফিসে একটা আপনার বস আপনাকে একটা ডকুমেন্ট দিল, সেই ডকুমেন্টের কথা বললো যে আপনি রেদওয়ান সাহেব এই ডকুমেন্টের মধ্যে আপনি একটা ভুল করছেন। সেই ভুলটা কি? ভুলটা হবে আপনি হবে ঢাকা, আপনি সব জায়গায় লিখছেন চিটাগং। হ্যাঁ তো আপনি এখানে লিখলেন মাই হোম টাউন, আপনি সেটা লিখে আসছেন 100 জায়গায় ধরেন। এইভাবে লিখে আসছেন আপনি মাই হোম টাউন ইজ চিটাগং। আচ্ছা এখন এটাকে চেঞ্জ করবেন, ঢাকা দিবেন। আবার আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে সিলেক্ট করে টাইপ করতে হবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করেন। ফাইন্ডে ক্লিক করলে আপনি কোন শব্দটা ভুল করছিলেন, কোন শব্দটা আপনি ভুল লিখছিলেন, CHITTAGONJ, ওটা ফাইন্ড নেক্সট করেন। আপনি দেখেন যে শুধু আপনি এই চিটাগংটা খুঁজে পাইছেন। এখন কথা হচ্ছে রিপ্লেস করবেন কি আপনি? রিপ্লেস হবে ঢাকা অথবা নারায়ণগঞ্জ।
এখন কথা হচ্ছে রিপ্লেস, শুধু রিপ্লেস দিলে শুধু এইটা হবে। তো আমরা একটা রিপ্লেস করার জন্য তো তার মূলত এখানে আইসা আবার টাইপ করতে হবে না, এটা তো আমি ম্যানুয়ালি করে দিতে পারতাম। তো বেসিক্যালি এই জিনিসটা করা হচ্ছে সিলেক্ট অল এর জন্যই, অর্থাৎ মানে রিপ্লেস অল। কোনো ইয়া নাই, চিটাং না, সব নারায়ণগঞ্জ হয়ে গেছে এক ক্লিকে। ফাইন্ড এবং রিপ্লেস ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, গো টু হচ্ছে কি? গো টু হচ্ছে তোমার ধরো সবাই একটা জিনিস খেয়াল করেন, আমি স্পেস দিছি হচ্ছে মিস কল, দেখো তো দিছি স্ট্যাটাস বার আমরা যদি দেখি, এখানে আমরা আমাদের প্রায় 15টা পেজ নেওয়া হয়েছে। হ্যাঁ, তো 15টা পেজ স্ট্যাটাস বারটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্ট্যাটাস বার। এই আপনি কত নাম্বার পেজ নিছেন, কয়টা পেজ নিছেন সবই এখানে আছে। তো 15টা পেজ নিছেন এখানে। তো আপনি ধরেন এখন যা যেতে চাইতেছেন, আপনি ধরেন 15 না, আপনি 15,000 পেজ নিছেন। ধরেন আমি এখন এখানে 29টা পেজ নিছি, আমি এখন 1 নাম্বার পেজে যাইতে চাই, তাহলে আমি কি করব? কন্ট্রোল জি, অর্থাৎ গো। গো দিয়ে আমি এন্টার পেজ নাম্বার দিব। আমি 1 নাম্বার পেজে চলে আসছি, কিন্তু এখন স্ট্যাটাস বারে দেখেন এই 29টা পেজের মধ্যে আমি এখন 1 নাম্বার পেজে আছি। এইভাবে আপনি যদি কোনো সরাসরি কোনো একটা জায়গায় আপনি যাইতে চান, তাহলে সেটার জন্য গো দিয়ে আপনি ইউজ করবেন। যেমন এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে সেকশন, এটা হচ্ছে লাইন। লাইন নাম্বারও যদি আপনি লিখে দেন অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, বুকমার্ক, কোনো কিছু যদি বুকমার্ক করা থাকে সেটা আসবে। আর কমেন্ট, ফুটনোট, এগুলো আমি সামনে দেখাইলে তারপর এটা আরো ভালো বুঝতে পারবেন। তো আশা করি ফাইন্ড রিপ্লেস, এটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস, আর ফাইন্ডের সাথে হচ্ছে গো, গো টু। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। আর এটা হচ্ছে সিলেকশন, এটা সিলেক্ট অল। ডকুমেন্ট, একটা ডকুমেন্টের আন্ডারে, একটা ডকুমেন্টের আন্ডারে বলতে এই বোঝায় যে এই যে ডকুমেন্ট 1, এটার আন্ডারে তুমি যতগুলো পেজ নিছো, এই সবগুলা পেজ হচ্ছে এই ডকুমেন্টের আন্ডারে। অর্থাৎ তুমি যখন হুম সিলেক্ট অল দিবা, তখন তোমার এই ডকুমেন্টের আন্ডারে যত কন্টেন্ট আছে সব সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? হুম। আচ্ছা, ওটা তো ভাই কন্ট্রোল এ দিয়েও করতে পারি না আমরা? হ্যাঁ, ওই কন্ট্রোল এর জিনিসটা এই যে এখানে। ওকে, আচ্ছা। আচ্ছা, সিলেক্ট দ্য টেক্সট উইথ দ্য সিমিলার ফরম্যাটিং, এটা তো প্র্যাকটিস করলেই বুঝতে পারবা, খুবই সহজ একটা জিনিস। এতটুকু যদি আমার দেখা দিত তাহলে আসলে হবে না। আচ্ছা, সিলেক্ট অবজেক্ট, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, শেপে যাই, শেপ থেকে, শেপ না, ধরো আমি একটা ওয়ার্ড আর্ট থেকে একটা ডকুমেন্ট নিলাম। আচ্ছা, অনেক সময় এমন হয় যে আমি যখন এই লেখা কি, যেমন আমি এইভাবে মাউস এইভাবে সিলেক্ট করতেছি, বাট হচ্ছে এইটাকে কিন্তু ওইভাবে পারবা না। এইটাকে সিলেক্ট করতে হইলে এই যে 4টা অ্যারো আছে না, এরকম লেফট, টপ, বটম, লেফট, রাইট, যে অ্যারো, এই অ্যারো আসতে হয়, অ্যারো আসতে হবে। এই অ্যারো আসলে তুমি এটাকে সিলেক্ট করতে পারবা। তো এরকম অনেক সময় হয় যে আমরা সেই অ্যারোটাকে বা হচ্ছে সেই বক্সটাকে আমরা অনেক সময় সিলেক্ট করতে পারি না। এটার অনেকগুলো কারণ থাকে। এইভাবে সিলেক্ট হচ্ছে, কিন্তু এখন কিন্তু সিলেক্ট হচ্ছে। কিন্তু যদি এমন হয় যে আমি এটাকে সিলেক্ট করতে পারতেছি না, তাইলে হচ্ছে এইখান থেকে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্টে ক্লিক করে দেন এইখানে যেখানে ক্লিক করবো সেটাই সিলেক্ট হয়ে যাবে। তখন ব্যাপারটা কি ক্লিয়ার? কেউ কিছু বলবে না। আচ্ছা, আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন আমি কিছুই জানি না, না বললে আমি কেমন বুঝবো? আচ্ছা, তো যাই হোক, ফাইন্ড রিপ্লেস গো টু, তারপর হচ্ছে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অল, ক্লিয়ার। তাইলে হোম মেনু টোটাল ক্লিয়ার।
আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিল তো। প্রিজন ব্রেকটাও নাকি সুন্দর। আচ্ছা, তো আশা করি যে হচ্ছে আশা করি আমাদের হোম মেনুটা টোটাল ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন। নাই, সবাই বুঝছে, বেশ ভালো, সবাই বুঝলে ভালো। তাহলে হচ্ছে আমরা অফিস আইকনে যাই। আমাদের অফিস আইকনে এখানে সেভ অ্যাজ, তারপর হচ্ছে সেভ আছে, প্রিন্ট আছে। তো ডিফারেন্স বিটুইন সেভ অ্যান্ড সেভ অ্যাজ। আর আরেকটা বিষয় মনে করতে হবে যে আমাদের যে কোনো ডকুমেন্ট শুরু করার পর এটাকে অবশ্যই আমরা সেভ করে নিব, নয়তো কি হবে, কোনো কারণে যদি কারেন্ট চলে যায় বা কোনো কারণে যদি আমার লস হয়ে যায় সরি না ডকুমেন্ট। কেন কি স্বামী ভাই মাইক্রোফোন ওপেন করেন। হ্যাঁ, আপনার তাহলে আমাদের হোম মেনুটা কিন্তু ক্লিয়ার হইলো না? ভাই ওই যে অবজেক্টের বিষয়টা আমি বুঝিনি, তখন নেটওয়ার্ক চলে গেছিল, স্ক্রিন চলে গেছিল। আচ্ছা, অবজেক্টের বিষয়টা হইলো অনেক সময় তুমি এরকম বিভিন্ন শেপ নিয়ে যখন তুমি কাজ করবা, বা হচ্ছে যে কোনো ধরো শেপ হইতে পারে সেটা, বা সেটা হইতে পারে হচ্ছে ধরো তোমার ওয়ার্ড আর্ট হইতে পারে। হ্যাঁ, তুমি ওয়ার্ড আর্ট নিয়ে কাজ করতেছো, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার ওয়ার্ড আর্টের কাজ করার পর বা হচ্ছে শেপে কাজ করার পর সিলেক্ট হচ্ছে না, মানে এটাকে অনেক চেষ্টা করতেছো তুমি সিলেক্ট করার জন্য। নর্মালি লেখা যেভাবে সিলেক্ট হয় এটা দিয়ে, লেখা সিলেক্ট হয় এটা দিয়ে। আর আচ্ছা আর বিভিন্ন শেপ, এই ধরনের বিষয়গুলা সিলেক্ট হয় হচ্ছে তোমার অবজেক্ট দিয়ে সিলেক্ট হয়, অবজেক্টের মাধ্যমে। সিলেক্ট অবজেক্ট, হুম সিলেক্ট হুম হুম। অবজেক্ট দিয়ে যদি আমরা করি তাহলে সেটা অবশ্যই সিলেক্ট হবে। যদি কখনো দেখো যে কার্সর কোনোভাবেই তোমার অবজেক্টকে ধরতে পারতেছে না, তাহলে সেই অবজেক্টকে তুমি এই সিলেক্টের এখানে সিলেক্ট অপশনে আইসা দেন তুমি সিলেক্ট করো সিলেক্ট অবজেক্ট, দেন তুমি এটাকে সিলেক্ট করতে পারবে অটোমেটিকলি। ক্লিয়ার? জি ভাই। আমার মনে হয় যে আমি হোম মেনুর প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখাইছি, প্রত্যেকটা জিনিস। এখানে এমন একটা জিনিস নাই যেটা আমি দেখাইনি। তো এই বিষয়গুলা হোম মেনুটা আশা করি যে আপনারা এমনভাবে বুঝছেন যে, বা এমন প্র্যাকটিস করলে আর, এখন বুঝছেন প্রাইমারি লেভেল, তারপর হচ্ছে একটু ঘাটাঘাটি করবেন তখন বুঝবেন ইন্টারমিডিয়েট লেভেল, তারপর আরেকটু ঘাটাঘাটি কাজ করবেন তারপরে বুঝবেন আপনার হচ্ছে এক্সপার্ট লেভেলের। আর নোট নোট দিতে হবে, নোট না দিলে আমি কালকে থেকে ক্লাস নিব না। এক, আর দ্বিতীয়ত হচ্ছে বাংলা টাইপ জানতে হবে ভাই সবার। বাংলা টাইপের শীট আমার কাছে আছে, বাট আমি শীট দিব না এই কারণে, আপনাদের হচ্ছে কি বলে এটারে, প্র্যাকটিস কত দূর, আমার পরিশ্রমটা কতটুকু সার্থক হচ্ছে এটা আমাকে আইডেন্টিফাই না করলে আমি আসলে কিভাবে দিব বলেন? ভাই হ্যাঁ, শিওর। আমাকে শুনতে পাইতেছেন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রেদন ভাই বলেন। আমি তো বাসায় মোবাইলের নেট দিয়ে চালাইতেছিলাম, আমি মোটামুটি লাস্টের দিক দিয়ে অনেকক্ষণই আমি প্রায় অনেক কিছুই বুঝি নাই বা নেটে হ্যাঁ, হ্যাঁ। প্রবলেম। আমি চেঞ্জ স্টাইলটা এর মধ্যে মানে ক্লিয়ার শুনতে পাইনি আর কি, বুঝি নাই। কোনটা কোনটা শুনতে পান নাই? চেঞ্জ স্টাইলটা যেটা, আর এর পরেরটা যেটা এডিটিং অপশনটা, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। আচ্ছা রেদন ভাই, আমি আমাদের এই ক্লাসের শেষেই আমি ভিডিওটা আপলোড করে দিব হচ্ছে ইউটিউবে, আপনি কাইন্ডলি ইউটিউব থেকে দেখে নেবেন। হ্যাঁ, ঠিক হ্যালো।
হ্যালো। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর ফাইন্ড রিপ্লেসের জি ভাই, ঠিক আছে ভাই। অনেক বেশি পরিধি তো, এডিটিং এর সিলেক্টটা বুঝছেন কিনা সেটা বলেন। এডিটিং এর জাস্ট সিলেক্ট আর অবজেক্ট এটা বুঝছেন কিনা? আমি এগুলাতে মানে অ্যাটেন্ডটা ছিলাম আমি, কিন্তু আমি নেটে প্রবলেম ছিল তো আমি অনেক কিছুই আচ্ছা ক্লিয়ারলি আচ্ছা, আমি বলি আপনারে, আমরা সহজ ভাষায় আমরা বড় সহজ ভাষায় যদি বলি, আমরা সহজ ভাষায় যদি বলি, লেখাকে অর্থাৎ কন্টেন্টকে মানে লেখা টেক্সট গুলাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে হচ্ছে মাউস দিয়ে এইভাবে আমরা সিলেক্ট করি, এইরকম হয়। আর যদি অবজেক্টকে সিলেক্ট করি তখন জি। সেটা এরকম চারটা অ্যারো আসে, চারটা অ্যারো আসলেই আমরা এটাকে সিলেক্ট করতে পারি। তো কোনো কারণে যদি কোনো অবজেক্ট সিলেক্ট করার সময় আমি যদি এই ধরনের ইয়াটা না পাই, তখন সেই ক্ষেত্রে আমি এই এডিটিং এর সাব মেনু থেকে সিলেক্ট অবজেক্ট নিব, দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করতে পারবো। ক্লিয়ার রেদন ভাই? জি ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আমাদের হোম মেনু কিন্তু টোটাল ক্লিয়ার হইছে। এখন আপনারা দেখেন এই হোম মেনুর আন্ডারে আমি বলছিলাম যে কিভাবে আপনাদেরকে নোট করতে, আমি নোট করতে বলছিলাম হচ্ছে আপনাদেরকে এইভাবে, আমি আপনাদেরকে নোট করতে বলছিলাম মেইন মেনু হোম, হোম লেখার পরে আমি বলছিলাম ক্যাটাগরি লিখবেন 3 4 5টা ক্যাটাগরি। কি কি? ক্লিপ BOARD, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, STY, স্টাইলস, EDITING, এডিটিং। প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। আচ্ছা, হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড, ক্লিপবোর্ডের আন্ডারে কি আছে? ক্লিপবোর্ডের আন্ডারে আছে ফরম্যাট পেইন্টার। আচ্ছা, ফরম্যাট পেইন্টারের বিষয়টা আসলে কি একটু ডিটেইলস আপনি এখানে লেখেন। হ্যাঁ, এইভাবে দিয়ে আপনি এখানে একটু ডিটেইলস লেখেন যে আসলে ফরম্যাট পেইন্টারটা কি, কেন ব্যবহার করা হয়, এইভাবে আপনি ধাপে ধাপে। তারপর হচ্ছে কাট, কাট দিয়ে কি হয়। সো আপনাদের আজকে যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে আমাকে এই টোটাল হোম মেনুর আমাকে নোট দেখাইতে হবে। আর গতকালকে আমি একটা সিস্টেম করছি, যে সিস্টেমটা হচ্ছে এই, যে আমার লিস্টে সবাই থাকার পরেও ক্লাস ঠিক মতো সবাই করে না। হ্যাঁ, তো এটা একটা সমস্যা। আর হচ্ছে, তো আমি একটা পদ্ধতি করছি, সেটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে প্রায় 41 জন স্টুডেন্ট ছিল। তো 41 জন স্টুডেন্টের ভিতরে কেউ জি। আসে কেউ যায়, এরকম একটা সমস্যা হয়। তো যার কারণে সবাইকে আমি কারা সিরিয়াস, ওই সিরিয়াস স্টুডেন্টদের জন্য আমি একটা আলাদা করে নিচ্ছি। আর হচ্ছে জুম আইডিটা আমি পেইড নিব। এই কারণে আমি বলছি যে সবাই 99 টাকা করে দিয়ে রেজিস্ট্রেশন করতে। তো ওয়েবের প্রায় সিরিয়াস স্টুডেন্ট আমরা মোটামুটি অনেক বেশি পাইছি। আর আপনাদের এই গ্রুপ থেকে মেবি সেলিম ভাই পাঠাইছিলেন কালকে, না? জি ভাই। জি। সেলিম ভাই মেবি কালকে 99 টাকা পাঠাইছিলেন, না? জি। তো আপনারা যারা সিরিয়াসলি করতে চান তাহলে আপনারা ওই যে আমার ইয়ের মধ্যে ওই 99 টাকা পাঠাই দিবেন, আমি আপনাদেরকে বাংলাটাই বেশিটা ইমেইলে সেন্ড করে দিব। আর অবশ্যই ভাই, আর ঠিক আর আছে। নোট করে ফেলেন, আর নোটটা করে ফেলেন। আর এই বিষয়ে যদি আজকে কোনো কোনো কথা থাকে, কারণ আজকের বেশি ক্লাস নিলে আপনারা মাথা লোড নিতে পারবেন না। জি ভাই, ঠিক আছে ভাই। ভাই ওই যে হাইপার লিংকের বিষয়টা দেখাবেন বলছিলেন। হ্যাঁ, হাইপার লিংকের বিষয়টা আমি ধরো সিম্পলি যদি একটু দেখাই, পেস্টের হাইপার লিংকটা একটু ঝামেলা আছে, এটা এক্সেলের সাথে আবার ইন্টিগ্রেশন করে দেখাইতে হবে। আমি নরমালি যদি হাইপার লিংকটা তোমার দেখাই, তাহলে ধরো হচ্ছে তুমি এখানে লেখলা হচ্ছে ভিজিট আওয়ার ওয়েবসাইট। তুমি এই কথাটা একটা ডকুমেন্টের মধ্যে লেখছো যে প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট, মানে একটা প্রপোজাল বা একটা বিজনেস প্রপোজাল বা কোনো কিছু একটা লেখার পরে লাস্টে তুমি লেখলা যে ভিজিট আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই লোকটা তোমার ওয়েবসাইটে আসলে কিভাবে সে ঢুকবে? তোমার ওয়েবসাইট সে এখান থেকে, তোমার কি মনে হয় যে এখান থেকে সে টাইপ করে কি ঢুকতে পারে? যেমন তুমি দিলা www.webit-academy.com, সে কিন্তু নাও ঢুকতে পারে। কিন্তু তুমি এই সেম লেখাটাকে তুমি একটা হাইপার লিংক করে দিতে পারো। কিভাবে? সিলেক্ট করো, রাইট বাটন ক্লিক করো, হাইপার লিংকে আসো। তারপর হচ্ছে এখানে তুমি এটাকে টেক্সট হাইপার লিংক বলে অবশ্য, টেক্সট হাইপার লিংক দিতে হবে।
আমার এই সফটওয়্যারের অনেক কিছু ক্র্যাশ হয়ে গেছে আসলে। এখানে একটা জিনিস ক্র্যাশ করছে আমার, যেমন ধরো হীরা, আমার এই একটা ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডের, দেখাইতেছি, ওয়েট করো। আচ্ছা, হ্যাঁ হীরা দেখতে পাও? জি ভাই। আচ্ছা ধরো এখন আমার এইটা আরেকটা ডকুমেন্ট আমার, ঠিক আছে? এটা আমার মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা ডকুমেন্ট, ওকে? হুম। আচ্ছা এখন আমার এই ডকুমেন্ট, আচ্ছা আল্লাহ রে, জুমে যা শুরু করছে আমার সাথে। আচ্ছা দেখো, তো ওই ডকুমেন্টের সাথে আমি যদি এই ডকুমেন্টটাকে আমি লিংক করে দিতে চাই, যে ধরো ক্লিক হিয়ার ফর নেক্সট DOCOMET ডকুমেন্ট, ক্লিক হিয়ার। তুমি ক্লিক হিয়ারে এখানে রাইখা তুমি ওই যে তোমার মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা ডকুমেন্ট আছে যেটা তুমি লিংক করে দিতে চাচ্ছ, নয়তো কি হবে, সে বারবার একটা পেজ ওপেন, মানে তার ক্লোজ করতে হবে, মিনিমাইজ করতে হবে, তারপর হচ্ছে তার ওপেন করতে হবে। তুমি চাইলে এইখান থেকে তুমি হাইপারলিংক করে দিতে পারো ওই অন্য আরেকটা ডকুমেন্টের সাথে। ধরো ডকুমেন্ট 1 এর সাথে তুমি 2 ডকুমেন্ট তুমি লিংক করে দিলা, 2 নাম্বার ডকুমেন্টের সাথে তুমি 3 নাম্বারটা দিয়ে দিলা, বাট টেক্সটও করা যাবে। এটা আমার এখানে অপশনটা শো করতেছে না, কি কারণে জানো? আচ্ছা ওই ডকুমেন্টটা আমার কোথায়? ওই ডকুমেন্টটা হচ্ছে ডেস্কটপে। আচ্ছা এই যে ডকুমেন্টটা আমার, হ্যাঁ এটা আমি এখানে লিংক করে দিলাম। দেখো এখানে কিন্তু ডকুমেন্টটা নাই, বাট আচ্ছা ওটাতে ডকুমেন্টের লিংক কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখছো? আচ্ছা এতে কি হবে, আমি যদি ধরি কন্ট্রোল প্লাস ক্লিক যদি আমি করি, তাহলে অটোমেটিক্যালি আমার ওই ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। ইয়েস দাও, দেখো এই ডকুমেন্ট ওপেন হয়ে গেছে, দেখছো? ভাই এখনো দেখাচ্ছে না। আসছে? এখন আসছে? এখনো আসে নাই ভাই। এখন আসে না। আচ্ছা মানে আমার হচ্ছে কি, জুমের সিস্টেমটা হইলো, আমি বুঝতে পারছি, প্রসিডিউরটা বুঝতে হ্যাঁ পারছি। প্রতিটা মানে প্রতিটা উইন্ডো সে এক একটা উইন্ডো আলাদা আলাদা করে শেয়ার করতে হয়। আর হচ্ছে পেইড ভার্সনটা হইলে একবারে যা চালাবো আচ্ছা। সব আমি দিতে পারবো, এই হচ্ছে আর কি অবস্থা। হুম। তো আমি আশা করি যে আমি হাইপারলিংকটা মোটামুটি বুঝাতে পারছি। আর ক্রস রেফারেন্স এখানে মানে সামনের দিকে আরো আসলে আমরা ভালো কিছু বুঝতে পারবো আর কি। তো এখানে নাম্বার, টেক্সট আরো অনেক কিছু দেওয়া যায়। তো আমরা মোটামুটি হোম মেনুর যে বিষয়গুলো এটা আমরা বুঝতে পারছি। আর আগামীকালকে ক্লাস নিব হচ্ছে এই অফিস আইকনের উপরে এখানে অনেক কিছু অ্যাডভান্স কিছু টুলস আছে, এই বিষয়গুলো দেখবো। এখন কথা হচ্ছে এই হোম মেনুতে যা বুঝাইছি এগুলো শুধু আমার ক্লাস বুঝে গেলেন আর হচ্ছে আপনারা প্র্যাকটিস করলেন না, নোট করলেন না, তাহলে আপনারা ধরে রাখেন এই কোর্সের আগে আপনি যা ছিলেন আপনি এই কোর্সের করার পর সেম টু সেম থাকবেন, ঠিক আছে? তো হিরা, আজকের ক্লাসটা কেমন লাগছে? কোনো জায়গায় প্রশ্ন কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। না ভাই, এখন পর্যন্ত তো যা যা কোশ্চেন ছিল আমি তো সেগুলো করছি। মানে এখন কনফিউশন মোটামুটি ক্লিয়ার আছে হোম মেনুটা নিয়ে। এরপর আমি ওই নোট আর নিজে বাকি প্র্যাকটিক্যাল কাজটুকু করলে মোটামুটি যে কোনো জায়গায় আটকালে আমি আপনাকে নোট হ্যাঁ দেব। অবশ্যই। আর আর হচ্ছে হৃদয় ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে দুইটার মধ্যে লগ ইন করা। আচ্ছা শাহপরান ভাই, রেদওয়ান ভাই, মাহবুব ভাই, সেলিম ভাই, আপনাদের কারো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। ভাই হ্যাঁ, আমি আমার নাই। দিছে